এবার নতুন দল ঘোষণা দিলেন সমন্বয়করা। সমন্বয়কদের সকল গোপন পরিকল্পনা ফাঁস, কঠিনভাবে ফেঁসে যাচ্ছেন ডক্টর ইউনূস। বিস্তারিত আরও জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। জুলাই বিপ্লবের শিশু সহ তরুণদের আত্মত্যাগকে পাশ কাটিয়ে রাজনীতিবিদদের পদ ভাগাভাগিতে মত্ত থাকার মানসিকতা পরিবর্তনের আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। আমাদের পূর্ব প্রজন্মের অভিজ্ঞতা এবং তরুণ প্রজন্মের যে সাহস, এই দুইটার সংমিশ্রণে আমাদের আগামীর বাংলাদেশ হচ্ছে সুন্দর হবে। যে রাজনৈতিক দলটার আত্মপ্রকাশ ঘটেছে, তারা কি পারবে বিএনপিকে ওভারটেক করতে, অথবা জামায়াত ইসলাম অথবা ধরেন ইসলামী আন্দোলন বাংলাদেশ? একটা জনগণের সমর্থনহীন সরকার, গায়ের জোরে চেপে থাকা সরকার, শেখ হাসিনার সরকারের মধ্যে আমরা এগুলো দেখতাম। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দর্শক শ্রোতা, অবশেষে ছাত্র সমন্বয়কদের সকল পরিকল্পনা ফাঁস হয়ে গেছে। দর্শক শ্রোতা, তারা নতুন দল ঘোষণা দিয়েছেন। ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার মহা বিপদের মধ্যে চলেছে। তারা নতুন রাজনৈতিক দল ঘোষণা দিয়ে ফেলেছেন। দর্শক শ্রোতা, এই সম্পর্কে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন। তো বেশি কথা না বলে আমরা ভিডিও ক্লিপে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আমি নিশ্চিত এখানে যারা যারা রয়েছেন, আপনাদের প্রত্যেকের সন্তান আমার বয়সী বা তার কম বয়সের সন্তান আছে, তাদের কথা শুনেন। দেখেন, তাদের সাথে কিন্তু আপনার পরিবারের কনফ্লিক্ট হয়, ভার্বাল কনফ্লিক্ট, ভার্বাল ডিসপিউট। আমাদের হচ্ছে বাবা মাদের একটা হচ্ছে সবসময় একটা ডায়লগ ছিল, তোর ঘরে আমি হয়েছি না, আমার ঘরে তুই হয়েছিস। এটা 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 কিন্তু না, এটা এই কথাটার ওজন অনেক বেশি। এটা কিন্তু একটা হচ্ছে টটোলজিক্যাল গ্রাউন্ডের একটা কথা, কারণ এটার কিন্তু রিফিউটেশন নাই। আপনি যখন মানে ওয়েন এভার ইউ আর কামিং আপ উইথ দিস আর্গুমেন্ট, আমার কিন্তু আর কোনো কিছু বলার থাকে না। এটা একটা টটোলজিক্যাল গ্রাউন্ডের কথা, অর্থাৎ এটার কিন্তু এটা হচ্ছে আপনি একদম স্টপ করে দিচ্ছেন। ঠিকই তো, আমার বাবার আগে তো আমি আসি নাই। সো এটা হচ্ছে কি, মানে হিস্ট্রিক্যালি ইট ইজ সাপোজ হোয়েভার কামস ফার্স্ট, তারাই হচ্ছে সবচেয়ে বেশি জানবে। এই জায়গায় আমরা যারা এই নতুন প্রজন্মের আছি, আমরা কিন্তু এই জায়গায় একটা মুক্তা দিয়ে রাখতে চাই। বিষয়টা এমন না, আমরা অলরেডি আমরা একটা জেনারেশন কনফ্লিক্টের মধ্যে আছি। এটা যদি আপনারা বুঝতে না পারেন, আমি মনে করি যে এটা আমাদের জন্য আবার একটা দুর্ভাগ্যের কারণ হতে যাচ্ছে। এটা আমাদের ফিল করা উচিত। আমি যখন আমাদের এখানে প্রত্যেকটা মানুষকে চেহারা দেখে দেখে মোটামুটি আমি লোকেট করতে পারি যে তারা কোন কোন বুদ্ধিজীবী মহলে বিলং করে। কারণ আমি এখানে অধিকাংশ মানুষকে আমি অনেক বছর ধরে চিনি, তাদের কথা শুনি, তাদের কথা জানি, অধিকাংশ মানুষকে। তো তাদেরকে আমি জানি যে তারা কোন বুদ্ধিজীবী, তার হচ্ছে শিখরটা কোথায়। তো তখন আমি যখন আমার প্রজন্মের মানুষদের সাথে আলোচনা করি, তখন কিন্তু এখন আর ওই যে আমাদের মধ্যে মানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, ছাত্রদল, ছাত্রলীগ, শিবির, বাম ডান এগুলো নিয়ে আলোচনা হয় না। আমরা মুরব্বীদের উপরে খুব ক্ষুব্ধ। এটা সত্য। সে শিবিরের হইতে পারে, ছাত্রদলের হইতে পারে, বৈষম্য ছাত্র আন্দোলন হইতে পারে। আমরা মুরব্বীদের উপর ক্ষুব্ধ, অর্থাৎ তারা আমাদেরকে ইউটিলাইজ করতে পারছে না। আমি ইউজ বলবো না, ইউজের একটা পেরিকুয়াল একটা কননোটেশন আছে। আমি বলবো যে তারা আমাদেরকে ইউটিলাইজ করতে পারছে না। তারা আমাদেরকে এই যে একটা যে নৌজি একটা মানে ইন্টেনশন, যে ছোট মানুষ কি বুঝবে, বলে দিচ্ছে না কিছুদিন আগে যে সন্তান যদি বাবার আগে যায় দেশ ধ্বংস হয়ে যায়। তো এই আইডিয়া থেকে বের হতে হবে। আপনাদের কাছে যারা বুদ্ধিজীবী বা শিক্ষা, যারা একাডেমিশিয়ান, আপনাদেরকে আমাদের যেই চিন্তাটাকে, এই চিন্তাটা যেন আমরা প্লেস করতে পারি এবং স্পেস দিতে পারেন, হিস্ট্রিতে অ্যাকুমুলেট করতে পারেন, এবং এটাকে যেন একাডেমিক্যালি এন্ডোর্স করতে পারেন। বাচ্চারা শুধুমাত্র গুলির সামনে দাঁড়াবে, দেন হচ্ছে বিপ্লব হবে, চলে যাবে, তারপরে পোস্ট ভাগাভাগি হবে মুরব্বীদের মধ্যে। বাচ্চারা কি বুঝবে, বাচ্চারা কি পারবে? নো, আপনারা তাদের মতামত নেন, তাদেরকে কিভাবে হিস্ট্রিতে লোকেট করা যায়, তাদের এই যে কন্ট্রিবিউশনটাকে কিভাবে অ্যাকনোলেজ করা যায়, এই বিষয়গুলোকে একাডেমিক্যালি এন্ডোর্স করেন। তাহলে এই যে মানে আমাদের পূর্ব প্রজন্মের অভিজ্ঞতা এবং তরুণ প্রজন্মের যে সাহস, এই দুইটার সংমিশ্রণে আমাদের আগামীর বাংলাদেশ হচ্ছে সুন্দর হবে। আসসালামু আলাইকুম, আমি নাইম, দক্ষিণ কোরিয়া থেকে। মৌসুম চলছে, কেউ কেউ বলছিল যে কিছু তো একটা ঘটবে। তবে যেটা ঘটেছে, যে রাজনৈতিক দলটার আত্মপ্রকাশ ঘটেছে, তারা কি পারবে বিএনপিকে ওভারটেক করতে, অথবা জামায়াত ইসলাম অথবা ধরেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, ভিপি নুরের গণ অধিকার পরিষদ, এই দলগুলোকে ওভারটেক করে যেই বেশ কয়েকটা দল মিলে একটা দল নতুনভাবে তৈরি হয়েছে। কেউ কেউ বলছেন এটা একটা কিংস পার্টি, বাট আমার কাছে এটা কিংস পার্টি মনে হয় নাই। আমি এখানে যখন সব কিছু দেখলাম, তাদের অ্যাক্টিভিটিস সব কিছু মিলিয়ে চেহারাটা আরও কিছু পরিচিত, তো মনে হয়েছে যে আসলে বাংলাদেশে এই মুহূর্তে আগ থেকে কোনো কিছু বলা যায় না। তো আসুন দেখি কোন সেই রাজনৈতিক দল যাদের আত্মপ্রকাশ ঘটলো। কেউ কেউ বলছিল যে এটা সমন্বয়কদেরই একটা বি টিম, বাট আমি বলছি এটা সমন্বয়কদের বি টিম না, এটা অরিজিনালি একটা আলাদা শক্তি। তবে মুখ থুবড়ে পড়বে এটাও সত্যি। ছাত্র জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে 22 দফা সংস্কার প্রস্তাব নিয়ে গতকালকে একটি রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ ঘটেছে। 6টি রাজনৈতিক এবং সামাজিক সংগঠন মিলে এই জোট করেছে। আর নতুন এই জোটটির নাম হচ্ছে বিপ্লবী গণজোট। বিপ্লবী সরকার, বিপ্লবী সবকিছু, সেই জায়গা থেকে সম্ভবত বিপ্লব শব্দটাকে তারা আপনার এখানে কানেক্ট করেছে। আর গণজোট যাতে কয়েকটা দল সংগঠন মিলে কাজ করছে। রাজধানীর তোপখানা রোডে গতকালকে আপনার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের অডিটোরিয়াম যেখানে আছে, সেখানে এই জোটের আত্মপ্রকাশ ঘটেছে। সংবাদ সম্মেলনে জোটের বিভিন্ন দিক তুলে ধরেছেন বাংলাদেশ গণমুক্তি পার্টির আব্দুল মোনেম, আমি প্রথম নাম শুনছি। বাংলাদেশ গ্রিন পার্টি, ওইটার মোহাম্মদ মুজাম্মেল হক, এটাও নতুন নাম শুনছি। বাংলাদেশ সার্বজনীন দল, নূর মোহাম্মদ মনির, তাও নাম শুনছি। বিপ্লবী গরিব পার্টি,
ওয়াও, ওয়াট এ নেম! বড়লোক পার্টি আছে কিনা জানি না। বিপ্লবী গরিব পার্টির মোহাম্মদ গরিব দিদার হোসেন, বাংলাদেশ পাঠক ফোরামের জসিমউদ্দিন রাজা, প্রয়াত নেতা স্মৃতি সংসদের অলোক চৌধুরী প্রমুখ, তারা সবাই মিল্লা এই জোটটা সামনে আনছে। সো নামগুলো থেকে বুঝা গেছেন যে এখানে আসলে বড় ধরনের কোনো কিছু হবে না। তবে দলের একটা এখন মৌসুম, আত্মপ্রকাশের মৌসুম, একের পর এক দল সংগঠন একের পর এক সামনে আসতেছে, ভাবতেছে একটা কিছু সম্ভবত হয়ে যাবে। বিপ্লবী গণজোটের সমন্বয়ক আব্দুল মোনেম লিখিত বক্তৃতায় 22 দফা তিনি তুলে ধরেছেন। উল্লেখযোগ্য যেগুলো আমরা একটু আপনাদের দেখাচ্ছি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা প্রাপ্তি এবং আশঙ্কা মুক্তির লক্ষ্যে তাদের করণীয় ডক্টর মোহাম্মদ ইউনূসের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ, বিদ্যমান সংবিধান স্থগিতকরণ। এই জায়গাটা থেকে কেউ কেউ বলছিল এটা একটা কিংস পার্টি। ওয়াই? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের, বিশেষ করে যারা উপদেষ্টা পদে আছে তারাও, রাজপথে যারা আছে তারাও, সবারই কিন্তু একটা চাওয়া যে রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে, এই সংবিধানকে স্থগিত করতে হবে অথবা পরিবর্তন করতে হবে। এখানে প্রধান যেটা দুইটা এজেন্ডা, যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতির জায়গাটাতে বসানোর জন্য, এই এজেন্ডাগুলো বেসিক্যালি বিএনপি এবং মানে মেইনলি বিএনপির সাথে সাংঘর্ষিক, আওয়ামী লীগ তো নাই, এগুলোর পক্ষে আবার দেখেন জামায়াত ইসলাম আছে, ভিপি নূরের গণ অধিকার পরিষদ আছে। তো সেই জায়গা থেকে যেহেতু তাদের মোস্ট পাওয়ারফুল যেই পদক্ষেপগুলো সামনে আসছে, কেউ কেউ বলছেন এটা বি টিম। সম্ভাব্য সংস্কারের প্রস্তাব এবং কর্মপন্থাকে উল্লেখপূর্বক প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সংবিধান ঘোষণা, প্রেসিডেন্ট এবং অন্তর্বর্তীকালীন সংবিধানের বৈধতা প্রশ্নেও গণভোটের আয়োজন করতে হবে। তো এখানে লম্বা চূড়া ফিরিস্তি তারা এখানে যেটা লিখছে আমি দেখলাম আর কি। তো এখানে আমার কাছে মনে হয়েছে যে বাকি দাবি দেওয়া এগুলো হচ্ছে আজাইরা। মেইন অংশ যেগুলো আমরা আলোচনা করলাম, এখন এই আলোচনাটা দুইটা দিক হতে পারে। একটা হতে পারে প্রকৃতপক্ষে একটা বিটিম হিসাবে সামনে কেউ আসতে যাচ্ছে, বাট যে পার্টিগুলোর নাম বললাম তারা আসলে কেউ এখানে পরিচিত মুখ না। তবে এজেন্ডাগুলা, প্রত্যেকটা এজেন্ডাই ছাত্রদের যে এজেন্ডাগুলা, এই এজেন্ডাগুলাই কিন্তু এগুলা। যেহেতু ছাত্ররা বলছে তারা প্রকাশ্যে রাজনীতি করবে না, আবার কেউ কেউ বলছেন দেশ এবং জাতি চাইলে মাঠে আসতেও পারি, এখন তারা আসলে কীভাবে আসবে? এর মাঝখানে আরেকটা টিম তৈরি হয়েছে, জাতীয় নাগরিক কমিটি। জাতীয় নাগরিক কমিটি যেটা আছে এটাও সমন্বয়কদের সাথে কানেক্টেড একটা টিম, সরকার উপদেষ্টাদের সাথেও কানেক্টেড একটা টিম। তাদের দাবিগুলো বৈষম্যবিরোধী ছাত্রদের দাবি, আওয়ামী লীগকে নির্বাচনে নিষিদ্ধ করা। তো এই যে নতুন যে পার্টি আসছে বিপ্লবী গণজোট, তাদেরও এজেন্ডাগুলোর মধ্যে সেম জিনিসে কানেক্টেড করা। সেখান থেকে কেউ কেউ ভাবছেন যে এই দলটা বেসিক্যালি কিংস পার্টি বা বি টিম হিসাবে মাঠে নামতে যাচ্ছে। তবে আমার মনে হচ্ছে, ইন মাই অপিনিয়ন, ব্যক্তিগতভাবে কিংস পার্টিও না বি টিমও না, ওই যে সুযোগের সদ্ব্যবহার করা, স্রোতের সাথে গা ভাসানো, যে না জনতার যে অংশটা এটাকে সাপোর্ট করবে, যেহেতু ছাত্ররা কোনো রাজনৈতিক দল তৈরি করে নাই, আমাদের দিকে ভিড়ে আসবে ছাত্ররা, আমাদেরকে হয়তো সামনে নিয়ে আসবে, এরকম হইতে পারে। আবার 5% সম্ভাবনা এটাও আছে যে হ্যাঁ হয়তো এই টিমের পিছনে আবার অন্য কোনো কাহিনী ঘটতে পারে ইন ফিউচার, যেহেতু নামটাও একটা সেই লেভেলে দিয়েছে বিপ্লবী গণজোট। দেখা যাক তাদের কার্যক্রম সামনে আসলে হয়তো আমরা আরো স্পষ্ট বুঝতে পারি। গণঅভ্যুত্থানের আহতদেরকে নিয়ে নানা রকম অপ্রীতিকর ঘটনা ঘটলো। আমরা নিশ্চয়ই মনে করতে পারছি, কয়েকদিন আগেই আহতরা রীতিমতো স্বাস্থ্যমন্ত্রীর রাস্তা আটকেছেন, গাড়ির উপরে উঠে পড়েছেন এবং দীর্ঘ সময় তারা রাস্তা আটকে প্রতিবাদ করতে থেকেছেন। আমাদের অসংবেদনশীলতার এক অসাধারণ প্রদর্শনী হলো। আমাদের লজ্জা যদি থেকে থাকে আমাদের লজ্জিত হওয়া উচিত ছিল। আমরা অপমানিত, আমাদের যদি মান অপমান বোধ থাকে আমাদের তীব্রভাবে অপমানিত হওয়ার কথা ছিল। কিন্তু আমি খেয়াল করলাম এরপরও সরকার যে ভাষায় কথা বলছেন, সরকারকে সামষ্টিকভাবে বলছেন, অন্তত সরকারের একজন উপদেষ্টার একটা বক্তব্যকে আমি একটু ক্রিটিক্যালি দেখতে চাই। উপদেষ্টা জনাব নাহিদ এই আহতদের সম্পর্কে কিছু বক্তব্য দিয়েছেন 6 উপদেষ্টার সাথে ছাত্রদের বৈঠকের পর। তিনি বলছেন আমাদের আহতদের রাস্তায় নামতে হলো কেন? সমন্বয়হীনতা কিনা জানতে চাইলে উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন এটা একেবারেই অনাকাঙ্ক্ষিত। শুধু আহত এবং যারা শহীদ তারা কিন্তু শুধু সরকারের সঙ্গে সম্পৃক্ত না, আমরা খেয়াল করি তারা রাষ্ট্র এবং জাতির সঙ্গে সম্পর্কিত। তাদের শ্রদ্ধা সম্মান করা দেশের প্রত্যেকটি নাগরিকের কর্তব্য। বর্তমান সরকারের দিক থেকে সেটা করা হচ্ছে। তারপর তিনি বলছেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক আলাপে কথাবার্তায় মিডিয়ায় তাদের কথাবার্তা কিন্তু কম ফোকাস করা হচ্ছে। উপদেষ্টা আরও বলেন এখানে কোনো সরকারের নির্দেশনার বিষয় ছিল না, রাজনৈতিক দলগুলোর শহীদের ও আহতদের নিয়ে কাজ করা তাদের রাজনৈতিক কর্তব্য, সর্বোপরি এটা আমাদের জাতীয় কর্তব্য। এই কর্তব্য কেউ যেন অবহেলা না করি, বর্তমান সরকারই তাদের সুযোগ সুবিধাগুলো নিশ্চিত করতে পারবে এই বিশ্বাস আছে, ইত্যাদি ইত্যাদি। এবং একইভাবে তিনি পরবর্তীতে একটু ব্লেমও করছেন, যখন শহীদ ও আহতদের কথা জাতীয় পরিসরে আলোচনায় থাকা উচিত ছিল তখন সবাই শুধু সরকারের উপরে দায় চাপিয়ে দিয়ে বাকিরা নির্বাচন ও অমুক তমুক বলার চেষ্টা করেছেন। তাই সবার কাছে আহ্বান জানাবো আহতদের আবার ফোকাস দেই শহীদ পরিবার ও আহতদের তাদের পরিবারের প্রতি সরকারি বেসরকারি জায়গা থেকে। কয়েকটা জিনিস খুব জরুরি, খুবই বেশ কিছু আপত্তিকর মন্তব্য আছে আমি বলে মনে করি। যেমন উনি বলছেন যে এটা রাজনৈতিক দলের কর্তব্য, এটা রাষ্ট্রের কর্তব্য, এটা জাতির কর্তব্য, ইত্যাদি ইত্যাদি। এবং উনি একটা জায়গায় বলছেন জাতীয় পরিষদে আহতদের জায়গায় আলোচনায় না থেকে আমরা নির্বাচন অমুক তমুক বলার চেষ্টা করেছি। আচ্ছা, মানে ট্রু, আমি দ্বিমত করছি না যে রাজনৈতিক দলগুলো যারা তারা রাজনীতি করেন তাদের এই আহতদের ব্যাপারে তাদের নৈতিক কর্তব্য আছে, প্রত্যেকটা নাগরিকেরও নৈতিক কর্তব্য আছে, এটাও ভুললাম। এই রাষ্ট্রের অপরাপদ যারা আছেন, সিভিল সোসাইটি যারা বলেন, যারা লেখেন, প্রত্যেকেরই কর্তব্য আছে, নৈতিক কর্তব্য। কিন্তু যিনি রাষ্ট্রের সরকারের দায়িত্বে থাকেন এটা তার সাংবিধানিক এবং আইনি বাধ্যবাধকতা। না সাংবিধানিকভাবে লিখে ফেলেছি তা না, কিন্তু আমরা যদি ইন্টারপ্রেট করি অ্যাটলিস্ট যিনি সরকারে আছেন তার চাইতে বেশি দায়িত্ব কর্তব্য কারোই থাকে না। সুতরাং রাজনৈতিক দল, ব্যক্তি, সিভিল সোসাইটি, মিডিয়া কেউ যদি কাজ নাও করে সরকারকে কাজ করতে হবে।
সরকারকে কাজ করতে হবে। সরকারের হাতে সব রিসোর্স আছে, তাদের চিকিৎসার জন্য তাদের প্রয়োজনীয় ফান্ড, টাকা যা লাগে সব কিছু তারা করতে পারে। প্রয়োজনে বিদেশে পাঠানো, শুধু দেশেও না, সব কিছু তাদের দায়িত্ব। আর এর মধ্যে কেউ যদি এটার প্রতি ফোকাস না রেখে নির্বাচন এবং অমুক তমুক নিয়ে কথা বলে, তাতে সরকারের কিছু আসে যাওয়া উচিত নয়। তার জন্য এই আহত যারা আছেন তাদের চিকিৎসা ঠিক মতো হবে না, গাফিলতি হবে, তাহলে সরকারটা তো অত্যন্ত বাজে একটা সরকার। আমরা এভাবে বলতে চাই যে অভ্যুত্থানের মাধ্যমে যে মানুষের রক্তের উপরে, যে মানুষের আহত হওয়ার উপরে দিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকারকে চিকিৎসা নিশ্চিত করানোর জন্য সবাইকে ক্রমাগত বলে যেতে হবে। আমরা তো এই সরকারকে এরকমভাবে দেখতে চাইনি। আমরা তো এটাকে শেখ হাসিনা সরকার মনে করি না। আমরা মনে করেছি সরকার তার নিজ দায়িত্বে, নিজ গরজে এই কাজগুলো করবে। এই যে রাস্তায় নামতে হলো, আমরা আমাদেরকেও ব্লেম করি যে আমরা সরগোল কম করেছি, আমি একটা ভিডিওতে সেটা বলেছিও, কিন্তু আসলে তো ব্যাপারটা তা না। এত অসংবেদনশীল কেন হবে এই সরকার? আমরা তো এই জন্য শেখ হাসিনাকে দেশ থেকে ছেটিয়ে বিদায় করিনি। সুতরাং যেটা সবচেয়ে ভালো হতো, এই আহতদের পিছনে এই সরকারকে আমি অনেক ক্ষেত্রেই ছাড় দিয়ে কথা বলেছি। আমি মনে করি যে প্রেক্ষাপটে যারা দায়িত্বে এসছেন তাদের কিছু সংকট হওয়া খুবই স্বাভাবিক। এরপরও এটা সত্য, এই প্রেক্ষাপটেই আরও ভালো কিছু করার সুযোগ ছিল, তারা পেরে ওঠেননি। তারপর আমি ছাড় দিতে চাই যে আহতদের প্রতি যা হয়েছে এটা ক্ষমার অযোগ্য অপরাধ এই সরকারের। কিন্তু তারপরও সরকারের যেটা উচিত ছিল, প্লেনলি দায় স্বীকার করা, সরি বলা, মাফ চাওয়া, তারপর তাদের জন্য পদক্ষেপ নেওয়া। কিন্তু আমরা অবাক হয়ে দেখলাম সরকার দায় এড়ানোর চেষ্টা করছেন, দায় অন্যের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এগুলো সব একটা জনগণের সমর্থনহীন সরকার, গায়ের জোরে চেপে থাকা সরকার, শেখ হাসিনার সরকারের মধ্যে আমরা এগুলো দেখতাম। এটা একটা অ্যালার্মিং সাইন। আমি মনে করি ভবিষ্যতে সরকারি ব্যাপারগুলোতে সতর্ক থাকবে। বিশেষ করে মিস্টার নাহিদকে আমি বলতে চাই, মানে এই আন্দোলনের পোস্টার বয় উনি, আমরা দেখেছি কি অসীম সাহস নিয়ে তিনি এই আন্দোলনের সামনে ছিলেন, আহত হয়েছেন, নির্যাতিত হয়েছেন। আমি তার উপস্থিতিতেই একটা প্রোগ্রামে বলেছিলাম, এটা আমি বিশ্বাস করি, জখম হয়ে যাওয়া নাহিদের শরীর, ব্রুইজ হয়ে যাওয়া আমাদের আন্দোলনের এক গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, এক পোস্টার। এরপর উনি ফিরে এসছেন, সব ঠিক আছে, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, যখন তিনি সরকারে আছেন এবং তিনি নিতান্তই তরুণ, অনভিজ্ঞ মানুষ, সো রাষ্ট্র চালানোর জন্য প্রয়োজনীয় অভিজ্ঞতা তাদের যতটুকুই থাকুক না কেন, তাদের এই ব্যাপারগুলোতে সতর্ক হতে হবে। তারা এখন রাষ্ট্র চালাতে যাচ্ছেন, সুতরাং সেই জায়গায় কী চিন্তা দরকার? কারণ আমি চিন্তা দিয়ে তাদের সরকারের অ্যাটিটিউড বুঝতে চাইব। উনি একটা দায়িত্বশীল পদে আছেন এবং গুরুত্বপূর্ণ পদে আছেন, এবং আমরা যতদূর জানি উপদেষ্টা হিসাবে সবাই মানে সমানের ভিড়েও তিনি আরেকটু আলাদা, এরকম বলেই বাইরে থেকে শোনা যায়। সুতরাং তাকে খুব সতর্কভাবে কথা বলতে হবে, কারণ এই জিনিসগুলো মানুষের কাছে চরম ভুল বার্তা দেয়। তাদেরকে সতর্ক থাকা দরকার, এবং আহতদের দায় এক্সক্লুসিভলি সরকারের। সরকারই সব কিছু করবে, আর কেউ কিছু করবে না। তাদের অ্যাটিটিউড সেই হওয়া উচিত, এবং এতদিন যে পাপ সরকার করেছে তাদেরকে অবহেলা করে সেই প্রায়শ্চিত্ত খুব ভালোভাবে সরকারকে। সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন, চাঞ্চল্যকর তথ্য পেলেন। দর্শক শ্রোতা, সমন্বয়করা নতুন রাজনৈতিক দল ঘোষণা করে ফেলেছেন, তারা নতুন রাজনৈতিক দল গঠন করে ফেলেছেন। দর্শক শ্রোতা, হয়তো আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করবেন এই দলটি নিয়ে। ইতিমধ্যে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন নাইম ভাই, আপনারা অনেকেই চিনেন তাকে। দর্শক শ্রোতা, অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা আর কতদিন টিকবে, আর ক্ষমতায় তিনি কতদিন থাকবে, নির্বাচন কতদিন পর হবে, আপনাদের অনেকেরই মনে প্রশ্ন। দর্শক শ্রোতা, হয়তো 18 মাসের মধ্যে নির্বাচন হবে, সেনাপ্রধান যেটা বলেছিল হয়তো সেটাই হবে, কারণ সেই আলোচনা আবার নতুন করে হচ্ছে। এইদিকে সমন্বয়করা নতুন দল গঠন করে ফেলেছে, আপনারা এটা জানতে পারলেন। এইদিকে রাজনৈতিক দলগুলো কিন্তু নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় কতদিন টিকতে পারবে, আপনাদের কি মনে হয়? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন। ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য।